হ্যালো, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের নিউজ পেপার অ্যানালাইসিস আইটি ক্লাসে। চলো আজকে হচ্ছে আমরা ডেইলি স্টারের স্পোর্টস থেকে আমরা একটা কন্টেন্ট খুঁজে নিয়েছি। সেই কন্টেন্টটা আজকে আমরা পড়বো। কি আছে আমাদের প্রথম টাইটেলটা আমরা পড়ি, সেটা হচ্ছে আই উড লাভ টু কোর্স দ্য ইন্ডিয়ান টিম। গম্ভীর গম্ভীর বলেছে যে আই উড লাভ যে শব্দ আছে, উড লাভ শব্দটা হচ্ছে একটা ফ্রেজ। উড লাভ শব্দের অর্থ হচ্ছে যেমন আমরা বলতে পারি ইউ স্যাড ইট, ইউ উড ভেরি মাচ লাইক সামথিং, মানে সে খুব বেশি পছন্দ করে, খুব বেশি পছন্দ করে। এবং তিনি বলছে আই উড লাভ, আমি খুবই পছন্দ করি, খুবই পছন্দ করব বা খুবই লাইক করে থাকি টু কোর্স দ্য ইন্ডিয়ান টিমস, আমি যদি ইন্ডিয়ান টিমের একজন কোর্স হতে পারি। তাহলে এখান থেকে কয়েকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট আমরা যদি একটু যাই, তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে উড যে শব্দ আছে, উড শব্দটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব। কোন ধরনের ভার্ব? অক্সিলারি ভার্ব, যেটাকে আমরা বলতে পারি এক ধরনের মডাল অক্সিলারি। আমরা জানি মডাল অক্সিলারির পরে আমাদের সব সময় ভার্বের কোন ফর্ম ব্যবহৃত করতে পারি, সেটা হচ্ছে আমাদের ভার্বের বেস ফর্ম। কোন ফর্ম? বেস ফর্ম। যার কারণে এখানে লাভ শব্দটা আমরা হচ্ছে ভার্বের বেস ফর্মটা ইউজ করেছি। আমরা এখানে একটা গ্রামার কনসেপ্ট আমরা এখানে পেয়েছি। আরেকটা কনসেপ্ট সেটা হচ্ছে দ্য দ্য ইন্ডিয়ান টিম। কোথাকার? ইন্ডিয়ান টিমের হচ্ছে তিনি একজন কোর্স হতে চাই। আমরা যদি দ্য ইন্ডিয়ান টিম লাইনটা একটু করে দেখি তাহলে দেখতে পাবো দ্য ইন্ডিয়ান টিম পুরোটা হচ্ছে আমার এক ধরনের নাউন ফ্রেজ। আমার এক ধরনের কোন ধরনের ফ্রেজ? নাউন ফ্রেজ। কারণ আমরা যখনই কাজ করব তখনই আমাদের ফ্রেজ ক্লজ সম্পর্কে একটা পরিপূর্ণ লেভেলের আমাদের একটা ধারণা থাকতে হবে। তাহলে আমরা কি বলতে পারি? দ্য ইন্ডিয়ান টিম এই পুরো লাইনটাকে আমরা পাচ্ছি এক ধরনের হচ্ছে নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ আমরা জানি আমাদের সেন্টেন্সে কখনো যদি ডিটারমিনার দিয়ে শুরু হয়, আমাদের সেন্টেন্স যদি কখনো ডিটারমিনার প্লাস যদি কখনো প্লাস নাউন থাকে, তখন তাকে আমরা বলতে পারি এক প্রকারের নাউন ফ্রেজ। আর এখানে যে দা শব্দ আছে, দা শব্দটা হচ্ছে এখানে একটা ডিটারমিনার অর্থাৎ আর্টিকেলের একটা অংশ, যার কারণে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। ক্লিয়ার? দ্য ইন্ডিয়ান টিম, কোথাকার টিম? সেটা হচ্ছে ইন্ডিয়ার একটা টিম। ওকে, আবার টিম শব্দকে বলতে পারি এক ধরনের নাউন বলতে পারি। তাহলে কোন ধরনের নাউন? এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, সমষ্টিগত বোঝাচ্ছে। ওকে, আমরা এখন আমাদের নিচের অংশে যাব। ওকে, আমরা এখন আস্তে ধীরে আমাদের নিচে কি আছে সেটা একটু পড়লে হয়তো আমরা গম্ভীরের ছবিটা দেখতে পাচ্ছি। আমাদের রিসেন্টলি কলকাতার বিখ্যাত যে জয়লাভ করার পিছনে সবচেয়ে বড় অবদান যার, সে তার একটা কনসেপ্ট আজকে আমরা পড়বো। ওকে, এখান থেকে শুরু মেনলি একটু দেখি কি কি আছে আমাদের আজকে আর্টিকেলের মধ্যে। কারণ এই আর্টিকেল পড়ার মাধ্যমে আমাদের অনেক কিছু ইমপ্রুভ হবে। নাম্বার ওয়ান, আমাদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি অনেক বেশি ইমপ্রুভ হবে, আমাদের গ্রামাটিক্যাল স্কিলগুলো ইমপ্রুভ করতে পারি, এবং আমাদের রাইটিং ভোকাবুলারি সবগুলোই হচ্ছে আমরা অনেক বেশি হচ্ছে আমরা ইমপ্রুভ করতে পারবো। কি আছে? গম্ভীর, গৌতম গম্ভীর এখানে হচ্ছে গৌতম গম্ভীর হচ্ছে মেনলি সাবজেক্ট। ওকে, গৌতম গম্ভীর হ্যাজ স্টার্টেড দ্যাট। স্টার্টেড শব্দের অর্থ হচ্ছে গৌতম গম্ভীর ডিক্লার করেছে। গৌতম গম্ভীর কি করেছে? ডিক্লার করেছে, কেয়ারফুলি ভাবে বলেছে অথবা এক্সপ্রেস করেছে। কি বলতে পারি আমরা? স্টেটেড শব্দের অর্থ হচ্ছে ডিক্লার করা অথবা আমরা বলতে পারি এক্সপ্রেস করা। তিনি হচ্ছে কেয়ারফুলি ভাবে এক্সপ্রেস করেছে দ্যাট হি উড লাভ টু কোর্স দ্য ইন্ডিয়ান টিমের হচ্ছে তিনি একজন কোর্স হতে চাই ইফ, যদি গিভেন এ চান্স, যদি একটা সুযোগ দেওয়া হয়, তাহলে কিন্তু তিনি একজন ইন্ডিয়ান টিমের একজন কোচ হতে আগ্রহ প্রকাশ করছে। আমরা এই লাইনটা অনেক বড় একটা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনের মধ্যে আমাদের কয়েকটা ক্লজ আছে, আমরা ক্লজগুলো একটু খুঁজে নিব। গ্রামাটিক্যাল কনসেপ্ট একটু দেখো। এইখানে আমরা যখন একটা সেন্টেন্স যখন পড়বো, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা প্রথমে সে সেন্টেন্স থেকে আমাদের একটা প্রিন্সিপাল ক্লজকে খুঁজে নিব। কোন ধরনের ক্লজকে খুঁজে নিব? আমাদের একটা যে প্রিন্সিপাল ক্লজ থাকে সেই প্রিন্সিপাল ক্লজকে খুঁজে নিব। এরপরে বাকিগুলো হচ্ছে সেখানে একটা সাপোর্টিং ক্লজ থাকতে পারে। আবার সাপোর্টিং ক্লজের আবার অনেকগুলো পার্ট আছে, অ্যাডজেক্টিভ ক্লজ আবার অ্যাডভার্ব ক্লজও থাকতে পারে। তাহলে আমরা একটু দেখি। গৌতম গম্ভীর হ্যাজ স্টার্টেড, এই দেখো হ্যাজ স্টার্টেড, তিনি হচ্ছেন ডিক্লার করেছিল। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলতে পারি আমরা? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স? কারণ হ্যাজ এর পরে যখন ভার্বের তৃতীয় নম্বর ফর্ম থাকবে তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলতে পারি। তাহলে গৌতম গম্ভীর কি শুরু করেছিল? দ্যাট, তিনি বলেছিল। এই দ্যাট থেকে শুরু করে আমাদের ইন্ডিয়ান টিম পর্যন্ত এটা পুরো একটা আরেকটা ক্লজ, কারণ দ্যাট দ্বারা এই বিষয়টাকে মডিফাই করছে। ঠিক আছে,
অর্থাৎ এটা দ্যাট দ্বারা এখানে একটা নাউন ক্লজকে আমরা যুক্ত করেছি, এগুলো আমরা পরে পড়বো, জাস্ট এটা তো মাথায় রাখবো। দ্যাট দ্বারা আমি এখানে আরেকটা ক্লজকে কি করেছি, অ্যাড করেছি। আবার ইফ দ্বারা আমি আরেকটা ক্লজকে যুক্ত করেছি। যখন কোনো ক্লজগুলো ইফ দ্বারা শুরু হবে তখন সেগুলোকে আমরা বলতে পারি একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কোন ধরনের ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। আমরা ধাপে ধাপে কনসেপ্টগুলো নিয়ে আরো বিস্তারিতভাবে আলোচনা করবো, জাস্ট এতটুকু বলছি। আমাদের প্রথমে হচ্ছে আমাদের এটা প্রিন্সিপাল ক্লজকে খুঁজে নিয়েছি। এরপর হচ্ছে দ্যাট দ্বারা যখন শুরু হবে আমাদের দ্যাট, হুইজ অথবা দ্যাট, হুইজ, সো দ্যাট, এছাড়া আরো আছে দো, অলদো, তারপরে হচ্ছে আফটার, বিফোর, এই শব্দগুলো যখন সেন্টেন্স শুরু হবে তখন তাকে আমরা বলতে পারি সাপোর্টিং ক্লজ। আবার সাপোর্টিং ক্লজ থেকে আবার অনেকগুলো ক্লজ আমরা খুঁজে পাবো, এগুলো যাব। কারণ আমরা যখন ক্লজ গুলো জানবো তখনই হচ্ছে আমরা ভালোভাবে লেখাগুলো এক্সপ্লেন করতে পারবো। ইফ গিভেন এ চান্স, যদি একটা চান্স দেওয়া হয়, কারণ গিভেন হচ্ছে ভার্বের কত নম্বর ফর্ম? তৃতীয় নম্বর ফর্ম। এই তৃতীয় নম্বর ফর্মের আগে কিন্তু একটা হ্যাভ, হ্যাজ একটা ছিল, অর্থাৎ হ্যাড গিভেন। যদি আমাদেরকে একটা সুযোগ দেওয়া হতো তাহলে হচ্ছে আমরা কাজটা করে দেখাতাম, এই ধরনের মেইনলি হচ্ছে বোঝানো হচ্ছে। আমরা এরপর যাচ্ছি উইথ রাহুল দ্রাবিড় said to Beckett. said to Beckett শব্দটা একটু গুরুত্বপূর্ণ। said to Beckett the position of the head coach of the Indian men's cricket teams after the ICC Men's T20 World Cup 2024. The উইথ রাহুল দ্রাবিড় এটা পুরো একটা সাবজেক্ট। স্যাট মানে হচ্ছে কোনো কিছু পুট ডাউন করা, ঠিক আছে, কোনো কিছু থেকে অবসর নিয়ে ফেলা। আর ব্যাকেট শব্দের অর্থ হচ্ছে উইথড্র করা, মানে কোনো কিছু বাদ দেওয়া, অর্থাৎ তিনি এই পথ থেকে তিনি সরে যেতে চাচ্ছেন, গিভ আপ করা। আমরা ব্র্যাকেট শব্দকে আমরা বলতে পারি কোনো কিছু গিভ আপ করা, মানে এই পজিশনটা তিনি ছেড়ে দিবেন। কোন পজিশন? একটা পজিশন, কিসের পজিশন? অফ হেড কোচ, অর্থাৎ হেড কোচের একটা পজিশন তিনি ছেড়ে দিবেন। অফ শব্দটাকে আমরা মনে রাখবো, অফ হচ্ছে এর অর্থে ব্যবহৃত হয়। কি অর্থে ব্যবহৃত হয়? অফ শব্দটা আমরা এর অর্থে ব্যবহার করতে পারি, এবং এটা হচ্ছে একটা ষষ্ঠী বিভক্তি, অর্থাৎ এর অর্থে আমরা অফ শব্দটা ব্যবহার করতে পারি। অফ হেড কোচ অর্থাৎ হেড কোচের একটা পজিশন হচ্ছে তিনি ছেড়ে দিবেন। অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেটসম্যান, অর্থাৎ ইন্ডিয়ান ক্রিকেটসম্যানের যে একটা পজিশন আছে সেই পজিশনটা তিনি ছেড়ে দিবে। আফটার আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ 2024, অর্থাৎ 2024-এর আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপটা তিনি সাধারণত ছেড়ে দিবে। তাহলে এটাকে আমরা বলতে পারি 2024। কি বলতে পারি? 2024। স্মার্ট ভাবে যদি আমি বলতে চাই তাহলে স্মার্ট ভাবে আমি বলতে পারি 2024। The BCCI have invited, the BCCI invited করেছে। ইনভাইটেড শব্দের অর্থ হচ্ছে রিকোয়েস্ট করা। ইনভাইটেড শব্দকে আমরা বলতে পারি রিকোয়েস্ট করা। রিকোয়েস্ট করেছে a new applicant, a new applicant শব্দের অর্থ হচ্ছে নতুন একটা আবেদনকারীকে হচ্ছে তারা সাধারণত কি করেছে? তারা সাধারণত রিকোয়েস্টটা করেছে, একটা নতুন আবেদনকারীকে রিকোয়েস্ট করেছে ফর দ্য রোল, এই রোলটাকে রিপ্রেজেন্ট করতে বিসিসিআই, ঠিক আছে, একটা নতুন আবেদনকারীকে হচ্ছে এখানে ইনভাইটেড করেছে। ইনভাইটেড না বলে কিন্তু আমি আবার রিকোয়েস্টেড বলতে পারি, এটা ফার্স্ট টেন্সের একটা বিষয়। অ্যাপ্লিক্যান্ট মানে হচ্ছে আবেদনকারী, যেখানে বলতে পারি আমরা কম্পিটিটর অথবা ইন্টারভিউয়ার কে তারা হচ্ছে এই রোলটাকে কাজ করেছিল। তাহলে আশা করি আমরা কনসেপ্টটা বুঝেছি। এখান থেকেও আমরা অনেকগুলো গ্রামাটিক্যাল কনসেপ্ট আমরা এখান থেকে রপ্ত করতে পারবো। একটু দেখি, এটা পুরোটা হচ্ছে একটা ক্লজ, অর্থাৎ 2024 পর্যন্ত পুরো একটা ক্লজের মধ্যে অন্তর্ভুক্ত আছে। এখান থেকে আরেকটা ইজি একটা গ্রামার কনসেপ্ট আলোচনা করছি, সেটা হচ্ছে ম্যানস। আমরা মনে রাখবো MAN শব্দটা হচ্ছে একটা সিঙ্গুলার, আর MEN শব্দটা হচ্ছে প্লুরাল, আর এটা হচ্ছে প্লুরালের পসেসিভ ফর্ম। কোন ফর্ম? আমরা বলতে পারি ম্যানস শব্দটা হচ্ছে প্লুরালের একটা পসেসিভ ফর্ম। এখন যদি এরপরে আমরা যাই, আমাদের এরপরে আমরা যাচ্ছি গৌতম গম্ভীর। এরপরের লাইনটা কিন্তু আমার সবচেয়ে প্রিয় একটা স্ট্রাকচারের লেখা একটা লাইন, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ একটা লেখা। তাহলে গৌতম গম্ভীর হু স্প্রিহেটেড মানে হচ্ছে যিনি হচ্ছেন কলকাতা নাইট রাইডার্স টু দ্য টাইটেল উইন শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বড় একটা অবদান রেখেছিল জয়ের পিছনে, অর্থাৎ সবচেয়ে একটা উইন দ্য নোটেবল ভিক্টরি, একটা সবচেয়ে স্মরণীয় বিষয় হচ্ছে অর্জন করেছে। তাহলে গৌতম গম্ভীর হু স্প্রিহেড শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে লিড এ স্পেসিফিক পজিশন। স্প্রিহেড শব্দের অর্থ হচ্ছে লিড করা, স্পেসিফিক পজিশন। যে একটা স্পেসিফিক পজিশনকে যখন লিড করা হয় তখন তাকে আমরা বলতে পারি স্প্রিহেড। কি বলতে পারি আমরা? স্প্রিহেড। সবচেয়ে একটা নোটেবল পজিশনকে লিড করতে আমরা সেটাকে বলতে পারি একটা স্প্রিহেড। তাহলে গৌতম গম্ভীর যে হচ্ছে একটা সবচেয়ে স্পেসিফিক রোল প্লে করেছিল কোথায়? কলকাতা নাইট রাইডার্সকে জয়লাভ করতে ইন 2024 এডিশনস অফ দ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ, যেটাকে আমরা IPL বলতে পারি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শর্ট ফর্ম হচ্ছে IPL, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কাজ করেছিল।
confirmed his interest in the position, এবং তিনি কনফার্ম করেছে, নিশ্চিত করেছে, যেটাকে আমরা বলতে পারি এনশিওর করেছে, তিনি হচ্ছেন এই পজিশনের জন্য তার একটা কনফার্মনেস তিনি হচ্ছেন উপস্থাপন করেছে। তাহলে এই সেন্টেন্স গুলোকে কিভাবে বড় করে লেখা হয় সেটা একটু দেখছি। আমরা কি বলেছিলাম, আমরা একটা সেন্টেন্স থেকে প্রথমে হচ্ছে আমরা প্রিন্সিপাল ক্লজ গুলো খুঁজে নিব। তাহলে এখানে গৌতম গম্ভীর থেকে শুরু করে কনফার্ম হিজ ইন্টারেস্ট পজিশন, অর্থাৎ গৌতম গম্ভীর এবং হচ্ছে কনফার্ম হিজ ইন্টারেস্ট ইন দিস পজিশন, এটা পুরাটাই হচ্ছে আমার প্রথম একটা প্রিন্সিপাল ক্লজ। কোন ধরনের ক্লজ? প্রিন্সিপাল ক্লজ। আবার হু শব্দ থেকে শুরু করে, আমি ভিন্ন একটা কালারে কলম নিচ্ছি, আমাদের হু শব্দ থেকে শুরু করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পর্যন্ত এটা আরেকটা ক্লজ। মেইনলি হু শব্দ দ্বারা আমরা গৌতম গম্ভীরকে কি করছি? মডিফাই করছি। এটাকে বলা একটা অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ হু দ্বারা গৌতম গম্ভীরকে মডিফাই করা, এবং এইটাকে বলা হয় একটা অ্যাডজেটিভ ক্লজ। কোন ধরনের ক্লজ বলতে পারি আমরা? একটা অ্যাডজেটিভ ক্লজ। এইভাবে আমরা লাইনগুলো বড় করতে পারি। যেমন বলতে পারি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কেম ইন দ্য ইউকে, in the UK. তাহলে শেখ হাসিনাকে হু ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, হু ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ, এই যে হু ইজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেছি, এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ ক্লজ। বড় করে লেখার জন্য একটা সেন্টেন্সে কমপ্লেক্স সেন্টেন্সে লেখা, অর্থাৎ এটা পুরো একটা কমপ্লেক্স সেন্টেন্সে লেখার জন্য আমরা এই পার্টগুলো মূলত ইউজ করে থাকি। যেমন তুমি বলতে পারো মিস্টার ডে কন্ডাক্ট আওয়ার ক্লাসেস, তাহলে মিস্টার ডে কে হু ইজ এ স্টুডেন্টস অফ দিস ফ্যাকাল্টি, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা একটা লাইনটাকে বড় করতে পারি। আশা করি আমরা কনসেপ্ট গুলো বুঝেছি। পজিশন শব্দের অর্থ হচ্ছে একটা অবস্থা, কারণ আমরা নিউজ পেপার পড়ার মাধ্যমে আমাদের থিঙ্কিং গুলোকে আমরা অনেক বেশি ইমপ্রুভ এবং অনেক বেশি সমৃদ্ধ করতে পারবো। এরপর কি বলেছে? I would love to coach the Indian teams, গৌতম গম্ভীর said, গৌতম গম্ভীর বলেছিল। তাহলে এটা পুরো একটা পার্ট, এটা আমরা আগে এক্সপ্লেন করেছি। গৌতম গম্ভীর said, এই said শব্দটা হচ্ছে সেই শব্দের পাস্ট ফর্ম। সে মানে হচ্ছে বলা, আর said শব্দের অর্থ হচ্ছে বলেছিল। said at an event, একটা ইভেন্টের মধ্যে, একটা ইভেন্ট কোথায়? একটা ইভেন্ট। এটা হচ্ছে একটা ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ? মাথায় রাখবো, এটা হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি বেসিক কনসেপ্ট গুলো জানি তখন হয়তো আমরা ভালো করতে পারবো, তবে আমি কথা দিচ্ছি আমরা বেসিক কনসেপ্ট গুলো ওয়ান বাই ওয়ান হচ্ছে আলোচনা করব। গম্ভীর said, গম্ভীর বলেছিল at an event, একটা ইভেন্টের মধ্যে, ইন আবুধাবি, অর্থাৎ আবুধাবির একটা ইভেন্টের মধ্যে হচ্ছে বলেছিল। দুইটাই হচ্ছে আমরা একটা কনসেপ্ট পাই যখন অ্যাডভার্ব কিভাবে পাবো, যখন আমরা চারটা প্রশ্ন করব, যেটাকে বলা হয় এমপিটিআর। এম মানে ম্যানার, পি মানে প্লেস, টি মানে টাইম, আর মানে হচ্ছে রিজন। এটা পুরো একটা প্লেস কে বোঝাচ্ছে। এট দ্য ইভেন্ট, একটা ইভেন্টে, কোথায় ইভেন্টটা হয়েছিল? ইন আবুধাবিতে, আবুধাবির একটা ইভেন্টের মধ্যে কথাটা বলেছিল। তাহলে এটা পুরোটা হচ্ছে একটা কি? এটা পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর এখানে যে সেড শব্দ আছে, এর সেড শব্দকে আমরা বলতে পারি একটা ইনট্রান্সিটিভ ভার্ব। কোন ধরনের ভার্ব বলতে পারবো আমরা? ইনট্রান্সিটিভ ভার্ব। কেন ইনট্রান্সিটিভ ভার্ব? ইনট্রান্সিটিভ এবং ট্রান্সিটিভ ভার্বের মধ্যে পার্থক্যগুলো কি আসলে আমরা যদি সেটা একটু এক্সপ্লেন করতে চাই। ইনট্রান্সিটিভ মানে যেখানে আমাদের অবজেক্ট থাকবে না, ইনট্রান্সিটিভ মানে আমি সেখানে কখনো অবজেক্ট খুঁজে পাবো না। আর অপর পক্ষে আমি ট্রান্সিটিভ মানে এমন একটা ভার্ব যেখানে হচ্ছে আমার অবজেক্টটাকে খুঁজে পাবো। তাহলে আমরা দুইটা বিষয় পেয়ে গেছি। ইনট্রান্সিটিভ মানে যেখানে আমরা অবজেক্ট খুঁজে পাবো না, আর ট্রান্সিটিভ মানে এমন একটা বিষয় যেখানে হচ্ছে আমাদের অবজেক্টটাকে আমরা খুঁজে পাবো। আশা করি আমরা বিষয়টা বুঝতে পেরেছি। এরপর লাইনটা তিনি আরো দারুণ ভাবে এক্সপ্লেন করেছে। আমরা কি বলেছে একটু দেখি। সেটা হচ্ছে there is no bigger honor, এখানে কোনো ধরনের বড় ধরনের কোনো সম্মান নেই। মাথায় রাখবো দেয়ার শব্দটা, দেয়ার এবং হিয়ার যে শব্দ আছে, এই শব্দগুলো কখনো সাবজেক্ট রূপে ব্যবহৃত হয় না। এটার সাবজেক্ট থাকে সবসময় ভার্বের পরে। এখানে হচ্ছে নো বিগার অনার, এটা পুরোটা হচ্ছে একটা সাবজেক্ট। এটা সাবজেক্টটা সিঙ্গুলার হওয়ার কারণে আমরা এখানে কি বসিয়েছি? ইজ। there is no bigger honor, আর বিগার শব্দটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি। কোন ধরনের ডিগ্রি? কম্পারেটিভ ডিগ্রি, যেটাকে আমরা বলতে পারি বিগ। আর যখন কম্পারেটিভ ডিগ্রি হবে তখন দুইটা যে হয় বিগার, আর সুপারলেটিভে আমরা বলতে পারি বিগার। ওকে, অনার শব্দের অর্থ হচ্ছে রেসপেক্ট। ওকে, there is no bigger honor than coaching your national team, ন্যাশনাল টিম থেকে সাধারণত কোনো কিছু বড় হতে পারে না। তাহলে আমরা যখন একটা লেখাটা লিখবো তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ দেনের মাধ্যমে আমরা লাইনটাকে বড় করতে পারি। তাহলে আমরা বলতে পারি ইংলিশ ইজ ওয়ান অফ দ্য easier than any other subject, অন্য সমস্ত সাবজেক্ট থেকে সবচেয়ে ইজি সাবজেক্ট কোনটা? সেটা হচ্ছে ইংলিশ। এইভাবে কিন্তু আমরা একটা লাইনটাকে উপস্থাপন করতে পারি। তাহলে there is no bigger honor, সবচেয়ে এমন কোনো
বিগার কোনো অনার নাই। দেন দেন শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তুলনা করা, কম্পেয়ারিং করার ক্ষেত্রে আমরা দেন শব্দটা ইউজ করতে পারি। তবে দুইটা দেন আছে, একটা হচ্ছে THN, এটা শব্দের অর্থ হচ্ছে পরে, এটা একটা অ্যাডভার্ব রূপে ব্যবহার করতে পারি। আর একটা হচ্ছে TSIN, এটা শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু তুলনা করা। কোচিং ইউর ন্যাশনাল টিম, আমাদের ন্যাশনাল টিমের চেয়ে কোনো কিছু অনার হতে পারে না। এটা ইউর ন্যাশনাল টিম, এটা আমাদের আরেকটা নাউন ফ্রেজ রূপে আমরা কি করছি, সেটা হচ্ছে ইউজ করছি। তাহলে আমরা দেন দ্বারা আরেকটা ক্লজ এখানে ইউজ করেছি, কোচিং ইউর ন্যাশনাল টিম। আরেকটা ফ্রেজকে আমরা বড় করেছি। তাহলে আওয়ার ন্যাশনাল টিম, এটা কিন্তু একটা কোন ধরনের ফ্রেজ, এটা পরেটাকে আমরা বলতে পারি এক প্রকারের নাউন ফ্রেজ। কোন ধরনের ফ্রেজ বলতে পারি আমরা? নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ? কারণ ইউর শব্দটা, ইউর যে শব্দ আছে, ইউর শব্দটা হচ্ছে একটা আমাদের ডিটারমিনার। আর নেশনাল শব্দ কিন্তু একটা অ্যাডজেক্টিভ, আর এটা কিন্তু একটা নাউন, ওকে, একটা কালেকটিভ নাউন। তবে এই বিষয়টা একটু মাথায় রাখবো, ডিটারমিনারের পরে মনে করে একটা শব্দ আছে, তখন আমরা বলতে পারি নাউন। ডিটারমিনার পর দুইটা শব্দ আছে, তখন আমরা বলতে পারি একটা অ্যাডজেক্টিভ আর একটা নাউন। আর তিনটা থাকলে তখন আমরা বলতে পারি একটা অ্যাডভার্ব, একটা অ্যাডজেক্টিভ, আর একটাকে আমরা নাউন নামে সংজ্ঞায়িত করতে পারি। এখন এর পরের কনসেপ্টটা যদি আমরা একটু চিন্তা করি, কি বলেছে দেখো, উই আর রিপ্রেজেন্টিং, আমরা হচ্ছে রিপ্রেজেন্টিং করছি। তাহলে রিপ্রেজেন্টিং এটা হচ্ছে পরে একটা কন্টিনিউয়াস টেন্স। আমরা রিপ্রেজেন্টিং করছি 140 crore ইন্ডিয়ান্স, 140 কোটি ইন্ডিয়ান্সকে, and more across the globe, মানে পুরো গ্লোবাল as well। মানে আমরা শুধুমাত্র আমাদের দেশের মধ্যে উপস্থাপন করছি না, আমরা হচ্ছে গ্লোবাল ভাবেও আমাদের যে আমরা ইন্ডিয়ান টিমের মাধ্যমে আমরা উপস্থাপন করতে পারি। And once you are represent India, আপনি যখন ইন্ডিয়ান টিমকে রিপ্রেজেন্ট করবেন, how can it get bigger than that, এর থেকে বড় আর কি হতে পারে? ঠিক আছে, তার রিপ্রেজেন্টকে আমরা বলতে পারি কোনো কিছু শো আপ করা, বা এই ধরনের কনসেপ্টে আমরা পাবো। তাহলে এখানে আরেকটা গ্রামাটিক্যাল কনসেপ্ট পাচ্ছি, হাউ ক্যান ইট গেট বিগার দ্যান দ্যাট, এই বিষয়টা থেকে আর বড় কি হতে পারে। তাহলে আমরা মনে রাখবো ক্যান, কুড, শ্যাল, শুড, এগুলো সবগুলো হচ্ছে একটা মরাল অক্সিলারির পার্ট, এবং মরাল অক্সিলারির পরে আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা সাধারণত কি করে থাকি, ইউজ করে থাকি। ওকে, আশা করি আমরা কনসেপ্টটা বুঝেছি। আপনারা যারা কলকাতার ফ্রেন্ডস আছেন, কলকাতার ফ্রেন্ডস গুলো নিচে মেনশন করতে পারেন, দেখি কয়জন আমাদের এখানে কলকাতার ফ্রেন্ডস কয়জন আছে। এরপরে আমরা যাব গৌতম গম্ভীর বিল্ড। এখানে বিল্ড যে শব্দ আছে, তৈরি করেছিল, এটা হচ্ছে বিল্ড শব্দ থেকে মূলত বিল্ড শব্দটা এসেছে। গৌতম গম্ভীর তৈরি করেছে সলিড প্ল্যাটফর্ম, একটা স্ট্রং একটা প্ল্যাটফর্ম তিনি তৈরি করেছে। তো এটা হচ্ছে আমাদের ভার্ব, a solid platform, এটা পরেটা হচ্ছে একটা অবজেক্ট, এটা নাউন ফ্রেজ রূপে আমরা একটা অবজেক্ট ইউজ করেছি। নাউন ফ্রেজ রূপে একটা কি অবজেক্ট ইউজ করেছি। একটু আগে আমরা বলেছিলাম যখন আমাদের সেখানে অবজেক্ট থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি এক ধরনের ট্রানজিটিভ ভার্ব। কোন ধরনের ভার্ব বলবো? ট্রানজিটিভ ভার্ব। ফর ইন্ডিয়ান্স, কাদের জন্য? ইন্ডিয়ানের জন্য। ইন দেয়ার চুজ, স্ট্রিট শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু উইন করা, লালন করা। অফ 275 ইন দ্য ICC মেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2011, অর্থাৎ 2011 সালে যে আইসিসি মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে 275 রান করার পিছনে সবচেয়ে বড় অবদান ছিল হচ্ছে কার? সেটা হচ্ছে গৌতম গম্ভীরের। এই লাইনটাই হচ্ছে মূলত এখানে বলা হচ্ছে, সলিড প্ল্যাটফর্মে জুড়ে তিনি কাজ করেছিল। এবং উই রিভিজিট শব্দের অর্থ হচ্ছে কাম ব্যাক করা। আমরা দেখব যে গৌতম গম্ভীর আবার কাম ব্যাক করবে, যে রিভিজিট করবে দ্যাট আউটস্ট্যান্ডিং নক অন হিজ বার্থডে, এবং তার আপকামিং বার্থডের মধ্যে আমরা আরেকটা ওয়ার্ল্ড কাপ দেখবো গৌতম গম্ভীরের হাত ধরে। এটাই মূলত এখানে বলা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা ছোট্ট একটা আরেকটা গ্রামার নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে ম্যান শব্দটাকে বলতে পারি এক ধরনের পোরাল রূপে পসেসিভ প্রনাউন। কোন রূপে পসেসিভ প্রনাউন বলতে পারি আমরা? পোরাল রূপে একটা পসেসিভ প্রনাউন। আমরা প্রায় শেষের মধ্যে চলে এসেছি, আমাদের আর দুইটা প্যারায় আছে। Okay. A few days back, কিছুদিন পরে বা a few days back, BBCI Secretary Joy Shah had stated, state শব্দ আমরা একটু আগে পড়েছিলাম, কোনো কিছু ডিক্লেয়ার করা অথবা কোনো কিছু এক্সপোর্ট করেছে, that the boots সাধারণত প্রেফার করে থাকে, অনুমোদন দিয়ে থাকে ইন্ডিভিজুয়াল শব্দের অর্থ হচ্ছে পার্সন টু পার্সন, সাধারণত একজন পার্সন। হু আমরা একটু আগে দেখাইছিলাম, এই পড়াটা হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ ক্লজের একটা অংশ। হু দ্বারা ওই মানুষকে মডিফাই করছে। ওকে,
ইন্ডিভিজুয়ালস হু প্রসেস দ্য ডিপ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্ডিয়ান ক্রিকেট স্ট্রাকচার, যারা হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাকচারে একটা নির্দিষ্ট একটা রেসপেক্ট পজিশনকে লিড করছে, হু রেস ইন দেয়ার থ্রু দ্য র্যাঙ্কস, একটা র্যাঙ্কের মাধ্যমে হচ্ছে কনসেপ্টগুলো। আমরা এরপরে দুইটি প্যারাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসেপ্ট, এরপর দেখাচ্ছি। গম্ভীর হু প্লেড এ কি রোল ইন দ্য আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ উইন ইনস 2007 and the ICC, তাহলে এই লাইন এতটুকু পর্যন্ত আমরা লাইনটা একটু এক্সপ্লেন করছি। গম্ভীর, তাহলে গম্ভীর জয়লাভ করেছিল, গম্ভীর ইনস 2007, কত সালে? 2007 সালে হচ্ছে জয়লাভ করেছে। আমার এই পার্টটা হচ্ছে একটা প্রিন্সিপাল ক্লজের একটা অংশ। আবার হু প্লেড এতটুক থেকে যে মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত, এটা আমাদের আরেকটি ক্লজ, এবং এটাকে বলতে পারি আমরা এক ধরনের অ্যাডজেটিভ ক্লজের অংশ। কোন ধরনের ক্লজের অংশ? অ্যাডজেটিভ ক্লজ। আমরা হু শব্দ দ্বারা গম্ভীরকে মডিফাই করছি। সো ফ্রম দ্য টুডে you can find out these kinds of some of a structure, you can notes and you can practice every day for improving of your writing power. World Cup in 2007 and ICC Men's Cricket World Cup, এটা জয়লাভ করেছিল। এবং গম্ভীর উইল one of the front runner of the job. The front runner শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে বেশি রান অর্জন করা একজন ব্যক্তি। লাস্ট দুইটি প্যারায় আছে, এই দুইটি প্যারায় একটু দেখো, ভালো মতো আমরা এক্সপ্লেন করব। হাউ ক্যান আই হেল্প ইন্ডিয়া উইন দ্য ওয়ার্ল্ড কাপ, আমি কিভাবে ইন্ডিয়াকে হেল্প করব যে জয়লাভ করতে। এখানে উইনটা কিন্তু একটা ভার্ব হিসেবে কাজ করছে না। আই থিঙ্ক, আমি চিন্তা করি, এখানে আই থিঙ্ক এর পর একটা দ্যাট আছে। আই থিঙ্ক দ্যাট ইটস দুইটা ফর্ম আছে। যখন ইটস থাকবে তখন সেটাকে আমরা বলতে পারি একটা প্রসেসিভ প্রনাউন বলতে পারি, ঠিক আছে। আর যখন অ্যাপোস্ট্রফি থাকবে, এটা মানে হচ্ছে ইট ইস। It's not me that will help India win the World Cup. It is 140 core Indians that will help India win the World Cup, গম্ভীর said. গম্ভীর বলেছে এই যে আমরা জয়লাভ করেছি ওয়ার্ল্ড কাপটা, এটা শুধুমাত্র আমাদের দ্বারা পসিবল হয় নাই, যে ইন্ডিয়ান 140 কোটি যে মানুষ আছে তাদের কারণে হচ্ছে সেটা পসিবল হয়েছে। If everyone start playing for us, যদি সবাই আমাদের জন্য প্রার্থনা করে, দেখো, if সবাই যদি আমাদের জন্য প্রার্থনা করে and start playing, আমরা যদি আবার খেলাটা শুরু করি, representing them, India will win the World Cup, ইন্ডিয়া আবার হচ্ছে জয়লাভ করবে। এই শেষের পার্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা জানি আমাদের কোনো পার্ট যদি ইফ দিয়ে সেন্টেন্স গুলো শুরু হয়, তখন সেটাকে আমরা বলতে পারি এক ধরনের কন্ডিশনাল সেন্টেন্স। কোন ধরনের সেন্টেন্স বলতে পারি? কন্ডিশনাল সেন্টেন্স। এবং কন্ডিশনাল সেন্টেন্সের আমাকে এখানে স্টার্ট শব্দটা হচ্ছে একটা প্রেজেন্ট ফর্ম। যদি আমার কখনো প্রেজেন্ট ফর্ম থাকে, তখন হচ্ছে আমরা উইল অথবা ক্যান দিয়ে শুরু করব। দেখো, ইফ এভরিওয়ান স্টার্ট প্লেইং ফর আস এন্ড স্টার্ট প্লেইং এন্ড রিপ্রেজেন্টিং দেম, সেটা যদি উপস্থাপন করে ইন্ডিয়া উইল উইন, এটা পরেটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল ক্লজ, এটা পরেটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজের আবার একটা অ্যাডভার্বিয়াল ক্লজের একটা অংশ। আরো কিছু কমন কিছু গ্রামার যদি দেখি, আমরা স্টার্ট একটা ভার্বের পর আরেকটা ভার্ব হলে সাধারণত ভার্বের সাথে আইএনজি হয়, আর স্টার্ট প্লেইং এন্ড রিপ্রেজেন্টিং দেম আমরা সেটা দেখবো। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবচেয়ে গুরুত্বপূর্ণ, তাহলে ইম্পর্টেন্ট সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট শব্দটি এখানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ রূপে কাজ করছে। আর ইম্পর্টেন্টকে আমরা বলতে পারি ভাইটাল, সিগনিফিকেন্ট, এসেনশিয়াল রোল প্লে করছে। দ্য ইম্পর্টেন্ট থিংস ইজ টু বি ফেয়ারনেস। ইয়েস, আই উড লাভ টু কোর্স ইন্ডিয়া। আমি একদম বয়হীন ছাড়া উডলাভ, আমরা উডলাভটা পড়েছিলাম। উডলাভ হচ্ছে একটা ফ্রেজ, সেটা হচ্ছে সে দ্যাট ইউ উড ভেরি মাচ লাইক সামথিং to course India. The formal India opener added, the formal India opener সে যুক্ত করেছেন confirming his interest, তার আগ্রহ in the job. সো আজকে আমাদের একটা সেশন ছিল নিউজ পেপার অ্যানালাইসিস ক্লাসে। আমরা এভাবে ধারাবাহিক সেশনগুলো করব। সো আমি রিকোয়েস্ট করব আপনারা যখন আমাদের সেশনগুলো দেখবেন, প্রতিটা গ্রামার টপিক যে শব্দগুলো বলছি, এই শব্দগুলো একেবারে নোট ডাউন করে যদি কাজ করতে পারেন, দেখা যাবে কি নিউজ পেপার পড়ার মাধ্যমে আপনার শব্দ ভান্ডার, সেন্টেন্স স্ট্রাকচার, রাইটিং পাওয়ার থেকে শুরু করে সমস্ত বিষয় অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। তো দেখা হবে আরেকটি ক্লাসে। বাই বাই।